জাকসুতে কারচুপির অভিযোগে ভোট বর্জন ছাত্রদলের। পরাজয়ের ভয়ে বয়কট দাবি শিবির স্বতন্ত্র প্রার্থীর। ভোট গ্রহণের পর গণনা। আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে দুদিনের হরতাল শেষে ফের কর্মসূচি। ফরিদপুরে সড়ক রেলপথ অবরোধে দুর্ভোগ। এবং কক্সবাজারে দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। পুড়িয়ে দেয়া হলো সন্ত্রাসীদের আস্তানা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা জি। দিনভর নানা অনিয়ম অভিযোগের মধ্যেই নির্ধারিত সময়ে বিকেল ৫টার পরেও চলছে জাকসুর ভোট গ্রহণ। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন হল থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা ছিল, এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট গণনা শুরু হবে কখন নাগাদ? নিশ্চয়ই রাত্রি ভোট গণনা শুরু হবে, তার আগে ভোট গ্রহণ শেষ হতে হবে। এখনও যেহেতু ভোট গ্রহণ চলছে এবং আপনি দেখছেন যে আমি তাজউদ্দিন হলে রয়েছে এবং এখানে এখনও প্রায় 50 শিক্ষার্থী বা ভোটার তারা এখনও ভোট দেওয়ার জন্য বুথে অপেক্ষা করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে শিক্ষার্থীরা মূলত এখনও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এখানে বুথ আছে মোট 16টি, কিন্তু এখানে প্রত্যেকটা বুথের ভেতরে একজন করে ভোট দিচ্ছেন। যদিও খুব দ্রুততম সময়ের মধ্যে তারা ভোট দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও প্রত্যেকটা বুথের বাইরে 2 থেকে 3 জন করে ভোটার এখনও ভোট দিচ্ছেন। মূলত তারা বলছেন যে এখানে ভোট দেয়ার বা যদিও এইখানে মূলত 947 জন ভোটার, কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে মূলত নির্ধারিত সময়ের কিছু পরে, অর্থাৎ 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং মাঝে 11টার দিকে মূলত এখানকার যারা কর্মকর্তা তাদের সঙ্গে শিক্ষার্থীদের একটু বাকবিতণ্ডতা হয়, যেখানে মূলত যারা শিক্ষার্থী রয়েছেন তাদের পরিচয়পত্র শনাক্ত করার বিষয়টি একটু জটিল প্রক্রিয়া হয়েছিল। তখন শিক্ষার্থীদের সঙ্গে এখানকার কর্মকর্তাদের একটা বাকবিতণ্ডতা হয়েছিল এবং তখনই মূলত প্রায় 1 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল এবং তারপরে এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা প্যানেল সহ বেশ কয়েকজন প্রার্থী এই হলে প্রবেশ করার চেষ্টা করেছিলেন এই ভোট কেন্দ্রে বেলা 1টার দিকে। তখন মূলত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সমর্থিত প্রার্থীদের একটা বাকবিতণ্ডতা হয়েছিল এবং সেখানে প্রায় তখন আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল, অর্থাৎ প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার কারণে এখানে মূলত এই ভোট গ্রহণ প্রক্রিয়া একটু দেরি হয়েছে। এছাড়া এজন্য শিক্ষার্থীরা যারা এখন ভোট দিচ্ছেন তারা মূলত বেশিরভাগই প্রার্থী, অর্থাৎ ভোটারদেরকে শেষ ভোটারটিকেও শেষ পর্যন্ত তারা ভোটের জন্য এই হলের প্রার্থীরা কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা তাদের ব্যালট নাম্বারটা মুখস্থ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এজন্য মূলত এখানে যারা ভোট এখন পর্যন্ত সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছেন বা ভোট দিচ্ছেন তারা এখানকার প্রার্থী। এখানে যে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এই ভোট গ্রহণ প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। যদিও এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন ছাত্রদল কিছু অভিযোগ এনে তার পুরো প্যানেল থেকে ছাত্রদল পদত্যাগ বর্জন করেছে, কিন্তু অন্যান্য যারা সমর্থিত অন্যান্য স্বতন্ত্র প্যানেল কিংবা ছাত্র শিবির অথবা অন্যান্য বাম সংগঠনের তারা ভোট বর্জন করেনি। তবে তারাও কিছু অভিযোগ এনেছেন, যেখানে মূলত কিছু অব্যবস্থাপনার একটা অভিযোগ আনেন। এখানে তবুও এখন বলা যায় যে এখানে কিছু অনিয়ম ছিল, অমোচনীয় কালির বিষয়ে কিংবা এই যে ব্যালট পেপার নিয়ে, কিন্তু তবুও আমাদের কাছে যেটা মনে হয়েছে যে শিক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন, কারণ দীর্ঘ 33 বছর পর তারা এই নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। তারা উচ্ছ্বসিত, আনন্দিত। যদিও ছাত্র দলের ভোট গ্রহণের ব্যাপারটা তাদের বর্জনের ব্যাপারে অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে তারা হয়তো নির্বাচনের পরাজয়ের সাহসিকতা না থাকার কারণে তারা এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে সব মিলিয়ে এখানকার যারা শিক্ষার্থী সবার মধ্যেই মূলত একটা উৎসাহ আমেজ বিরাজ করছে যে এখন দেখার অপেক্ষায় যে এই ভোট গ্রহণ শেষ হলে
ভোট গণনা শেষে কে হবেন এখানকার নির্বাচিত প্রতিনিধি। এই ছিল রাত্রি তাজউদ্দিন হলের খবরাখবর। বিকাল 5টার পরেও চলছে জাকসুর ভোট গ্রহণ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। অসঙ্গতি ও ভোট কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে বিকেল 3:30টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন জিএস প্রার্থী বৈশাখী। ভোট কেন্দ্রগুলো মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকেই ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। পরাজয় সুনিশ্চিত জেনে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে বলে অভিযোগ করেছেন জাকসুর শিবির সমর্থিত জিএস প্রার্থী নাছারুল ইসলাম। বলেন, প্রতিকূলতা ও কিছুটা অসঙ্গতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং একই সঙ্গে আশা করে বলেছেন 80% ভোট কাস্ট হবে। আমরা আশা রাখছি প্রায় 80%-এর মতো ভোট কাস্ট হতে পারে। এখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। অনেক ষড়যন্ত্র ছিল, অনেক ফাঁদ ছিল এই নির্বাচনে তার করার, নির্বাচনকে ম্যানিপুলেট করা, কিন্তু শিক্ষার্থীরা সেই জায়গাগুলো রুখে দিয়েছে। প্রত্যেকটি জায়গায় যতগুলো ষড়যন্ত্র হয়েছে, এরপরে যদি কেউ মনে করে আসলে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে যদি কেউ আসলে নির্বাচন বর্জন করে থাকে, সেক্ষেত্রে আসলে এটাতে আমাদের কোনো কিছু বলার নেই। হেরে যাওয়ার ভয়ে ছাত্রদল জাকসু নির্বাচন বয়কট করেছে। শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবেন তাকে মেনে নেওয়া দরকার ছিল বলে মন্তব্য করেন স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় একথা বলেন স্বতন্ত্র এই প্রার্থী। দেখেন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকে দেখা যায় পরাজয় বরণ করার যেই সাহসিকতা মনোভাব সেটা কিন্তু অনেকের নেই। তো সেক্ষেত্রে অনেকেই তার পরাজিত হওয়ার ভয়ে অনেকে নির্বাচন বন্ধ করে নিচ্ছে। তো এই বিষয়টিকে আসলে শিক্ষার্থী কিন্তু ভালোভাবে নিচ্ছে না। আমরা কোনো জয় পরাজয় যাই আসুক না কেন, নির্বাচনের ফলাফলটা সবাই মেনে নেওয়া দরকার ছিল। সবচেয়ে বড় কথা হলো যে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় একটি পাওয়া। এদিকে রাকসু নির্বাচনের সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামের নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্যানেল যার ভিপি প্রার্থী নারী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সংবাদ সম্মেলনে প্যানেলে ঘোষণা করা হয় নতুন প্যানেলে ভিপি প্রার্থী আইইআর বিভাগের তাসিন খান। তিনি রাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের একমাত্র নারী। এছাড়া জিএস পদে লড়বেন আরজিএস ম্যাটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাজন আল আহমেদ। সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্রার্থীদের আশা, রাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন। 48 ঘন্টার হরতাল শেষে দাবি আদায়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, সীমানা পুনর্বহলে নতুন কি কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা এবং কর্মসূচিতে জনভোগান্তির যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা? রাত্রি নতুন করে কর্মসূচি দেওয়া হয়েছে। বাগেরহাটের যে 4টি আসন ছিল সেই 4টি আসন পুনর্বহলের দাবিতে আজকে 48 ঘন্টা যে ধর্মঘট 6টায় শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই কিন্তু যানবাহন চলাচল শুরু করেছে সড়কে। এবং তার কিছু আগে 5:30টার দিকে আনুমানিক সেখানে বাগেরহাটের সর্বদলীয় ঐক্য যে পরিষদ রয়েছে তারা কিন্তু একটি সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে 4 দিনের কর্মসূচি আগামী সপ্তাহ থেকে চলবে। এর মধ্যে রবিবার বিভিন্ন সরকারি অফিস আদালতে তারা ঘেরাও কর্মসূচি রেখেছে এবং এরপরে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার 3 দিন টানা, সোম, মঙ্গল এবং বুধবার 3 দিন টানা তারা হরতাল রেখেছে। তবে জনভোগান্তি এড়াতে সকাল সন্ধ্যা তারা হরতাল রেখেছে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধর্মঘট কর্মসূচি চলবে, হরতাল কর্মসূচি চলবে। এরপরে সারা রাত আসলে যানবাহন বা পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হবে, শিথিল করা হবে হরতাল এবং এটি 3 দিন অব্যাহত থাকবে। তবে তারা একটা কথা বলছেন যে যদি এই দাবি না মানা হয় তাহলে
নতুন করে তারা কর্মসূচি আরও গ্রহণ করবে। আইনি লড়াইয়ের পাশাপাশি তাদের এই রাজপথের যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটের সর্বদলীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তো আমরা তাদের সাথে আর কথা বলেছিলাম, তারা বলল যে এটি তাদের ন্যায্য অধিকার এবং এটাকে যে 4টি আসন থেকে 3টি আসন করা হয়েছে এটি তাদের জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য বাধাগ্রস্ত হবে এবং এই উন্নয়ন বাধাগ্রস্ত হলে এখানে যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে হরতালের মতো, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক যে ক্ষতি সেটি কিন্তু ক্ষতি বড় ধরনের হবে। যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা এই বাগেরহাট জেলায় অবস্থিত, ইপিজেড রয়েছে, ভারী ভারী শিল্প কলকারখানা রয়েছে, সব কিছু কিন্তু নির্ভর করছে এই যে কর্মসূচিগুলো রয়েছে তার উপরে। তো সব কর্মসূচিগুলো যদি এভাবে অব্যাহত থাকে তাহলে অর্থনীতির উপর একটি বড় ধাক্কা আসবে বলে তারা মনে করছেন। এবং এছাড়া এখানকার জনসাধারণ বলছেন যে তাদের ভোগান্তি ঠিকই হচ্ছে, তবে তারা 4টি সংসদীয় আসন ফিরে পেতে চান। এই 4টি সংসদীয় আসন যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারাও এই সব কর্মসূচি থেকে তারা সরে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালের 24 ঘন্টার যে 48 ঘন্টার হরতালের সর্বশেষ খবর এবং পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সর্বদলীয় ঐক্য পরিষদের, তার সর্বশেষ খবর। বাগেরহাটে আসন্ন পুনর্বহালের দাবি আদায়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। কক্সবাজারের মহেশখালী দ্বীপের দুর্গম পাহাড়ে র্যাব, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এসব আস্তানায় নিয়মিত তৈরি হতো দেশীয় অস্ত্র, যা পৌঁছে যেত বিভিন্ন অপরাধী চক্রের হাতে। মন্তস্য বেদজ্ঞর তথ্য, মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে দেখুন বিস্তারিত। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের গহীন পাহাড়। প্রায় জনশূন্য পাহাড়ের আঁকাবাঁকা দুর্গম পথ পেরিয়ে এগিয়ে যাচ্ছে র্যাব সহ যৌথ বাহিনী। তথ্য ছিল এই দুর্গম পাহাড়েই মজুত রয়েছে বিপুল অবৈধ অস্ত্র। বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হওয়া র্যাব পুলিশের যৌথ অভিযানে দুপুর গড়িয়ে যায়। দুপুর 12:30টায় অভিযানে যোগ দেয় নৌবাহিনী। 3 বাহিনীর 220 জন সদস্য ও 40 জন স্থায়ী স্বেচ্ছাসেবকের 4 ঘন্টার টানা অভিযানে মেলে অন্তত 4টি গোপন আস্তানার খোঁজ, যেখানে নিয়মিতভাবে তৈরি করা হতো বিপুল দেশীয় অস্ত্র। অভিযানে উদ্ধার করা হয় 10টি আগ্নেয়াস্ত্র ও 30 রাউন্ড কার্তুজ। র্যাব কর্মকর্তা জানান, এ পাহাড় ঘিরে সক্রিয় অন্তত 4টি সন্ত্রাসী দল। চিংড়ি ঘের ও লবণ মাঠ দখল ঘিরে এলাকায় আধিপত্য বিস্তার করছিল সন্ত্রাসীরা। আর পাহাড়ের ভ্রাম্যমাণ কারখানায় তৈরি অস্ত্র পাচার হতো স্থানীয় ও আন্তজেলা অপরাধ চক্রের কাছে। এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে। এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। পানের ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় 7টি আগ্নেয়াস্ত্র যখন পাচার হচ্ছিল, আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে সেই 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। মহেশখালীর এই গহীন পাহাড়ি এলাকার পার্শ্ববর্তী ইউনিয়নেই গড়ে উঠেছে 1200 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল, এসপিএম প্রকল্পের মতো মেগা প্রকল্প। ফলে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা থেকে অব্যাহত রাখা হবে যৌথ অভিযান। প্রত্যেকটা ইনস্টলেশনের জন্য একটা করে ফোর্স তো আছেই, এছাড়াও আমরাও সচেতন আছি। আপনারা দেখেছেন আমরা শুরু করেছি আমাদের পদচারণা এবং নিয়মিত ব্যবধানে আমরা এখানে অপারেশন করব। সন্ত্রাসীদেরকে এখানে তাদের শিকড় গাড়তে দিব না, একসময় এদের শিকড় আমরা উপড়ে তুলব। মহেশখালীর পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান আর বিপুল দেশীয় অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে স্পষ্ট হলো, এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল অপরাধ চক্রের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক। এখন কক্সবাজার। বরিশালে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 15 জন। মুলাদী সরকারি কলেজে অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে বেলা 11টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগামী 23 সেপ্টেম্বর মুলাদী সরকারি কলেজে শিবিরের আয়োজনে একটি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিয়ে কলেজে গেলে ছাত্রদলের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ শিবিরের নেতাকর্মীদের। এতে অন্তত 15 জন আহত হন। এর মধ্যে 6 জনকে বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। তবে ছাত্রদলের সমর্থকদের দাবি, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ জানায়। এ নিয়ে ছাত্র শিবির হামলা চালায়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কক্সবাজারের কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলার উল্টে নিহত 3 জেলের মরদেহ উদ্ধার করেছে জেলেরা। চট্টগ্রাম উপকূল থেকে আরও 30 কিলোমিটার পশ্চিমে গভীর সাগরে ট্রলারের ক্যাবিনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। পরে অন্য ট্রলারের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্রলার সহ মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম উপকূলে। পুলিশ জানায় নিহত 3 জেলের বাড়ি নোয়াখালী সদরে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আত্মীয় ও জেলেরা জানান, মঙ্গলবার গভীর রাতে মাছ ধরতে গেলে অন্য জেলেদের পেতে রাখা জালের ফাঁদে আটকে স্রোতের টানে ডুবে যায় ট্রলারটি। এ ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।